এটা একটা আরএসএসেরই গেম প্ল্যান। ভারতবর্ষের প্রতিটা পোস্টে নন মুসলিমরা বসে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে আমার 10খানা সন্তান হবে এবং সেই 10খানা সন্তানকে পালন কে করবে? যোগী আদিত্যনাথ পালন করে। কোনো ভারতবর্ষ দখল করার টার্গেট নেই। মুসলমানদের টার্গেট একটাই, তার পরিবারকে কি করে চালাবে, তাদের পরিবারে চাকরি কি করে হবে, তাদের খাদ্যটা কিভাবে। কলকাতার মেয়র এবং মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি একটি অনুষ্ঠানে গিয়ে তার যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যে মন্তব্য, अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। সেটা নিয়ে রীতিমতো কিন্তু মিডিয়াগুলোতে আমরা দেখছি তোলপাড় হচ্ছে এবং বিজেপি আরএসএস তারা কিন্তু এর প্রতিবাদ করছে। বিষয়টা কিভাবে দেখছো? আমার মনে হচ্ছে যে ফিরহাদ হাকিম যেটা করছে এটা অ্যাকচুয়ালি বিজেপিকে রসদ করে দেওয়ার জন্যই করছে। ফিরহাদ হাকিমের এর আগে আমরা কি ছবি দেখেছি? ফিরহাদ হাকিম নারদা কাণ্ডে খাটের উপরে বসে টাকা নিচ্ছে, একটা স্যান্ডো গেঞ্জি পরে বসে আছে, একের পর এক সে নোট নিচ্ছে এবং সেটাই ফিরহাদ হাকিমের চরিত্র। ফিরহাদ হাকিমকে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তার বাড়িতে ইডি সিবিআই হানা করছে, তার বাড়িতে তল্লাশি হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখুন লাস্ট কয়েক মাস ধরে তার উপরে যতগুলো ইডি সিবিআই এর তদন্ত ছিল সব কিছু বন্ধ। তার বাড়িতে কোনো ইডি যাচ্ছে না, সিবিআই যাচ্ছে না। যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অনুব্রত জেলে যাচ্ছে বা অন্যান্য নেতা মন্ত্রীদের উপরে চাপ সৃষ্টি হচ্ছে, ফিরহাদ হাকিমের ওপর কোনো কিছু হচ্ছে না। ফিরহাদ হাকিম সম্পূর্ণ সেফ এবং ফিরহাদ হাকিম এখন কি করছে, একের পর এক উস্কানিমূলক বক্তব্য সে পেশ করে যাচ্ছে। আমার মনে হচ্ছে, আমার মতন সাধারণ মানুষের মনে হচ্ছে যারা বেসিক্যালি সম্প্রীতি চাই, যারা বাংলাকে অক্ষুণ্ণ রাখতে চাই, ভারতবর্ষকে অক্ষুণ্ণ রাখতে চাই, ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে চাই, আমার মনে হচ্ছে এটা একটা আরএসএসেরই গেম প্ল্যান। আরএসএসের যেরকম হিন্দু মুখ আছে, আরএসএসের সেরকম মুসলিম মুখও আছে, যাদের কাজই হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া এবং আরএসএস বা বিজেপির মতন শক্তিদেরকে রসদ জোগাড় করে দেওয়া। তারা এই রসদের মাধ্যমে বিজেপি ও আরএসএস বাংলায় রাজনীতি করবে এবং ভারতবর্ষের যে রাজনীতি সেটা সম্পূর্ণ মেরুকরণ যেরকম হয়েছে, বাংলার রাজনীতিটাও সেরকম মেরুকরণের মাধ্যমে হিন্দু ভোটটা একত্রিত হয়ে বিজেপির কাছে যাবে, মুসলিম ভোটটা একত্রিত হয়ে তৃণমূলের কাছে যাবে এবং সেই হিন্দু ভোটের মারফত আমাদের এখানে বিজেপি শাসনে আসবে। এই গেম প্ল্যানে পা দিচ্ছে কেন ফিরহাদ হাকিম, এটা আমার কাছে প্রশ্ন। কিন্তু ফিরহাদ হাকিম তো কলকাতার মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক বলে জানা যায়, তো তিনি কেন আরএসএস বিজেপির হাত শক্ত করতে চাইছেন? এটা তো আমারও প্রশ্ন। আচ্ছা, মমতা ব্যানার্জির কি ভূমিকা আমি জানি না, মানে মমতা ব্যানার্জি কতটা অসাম্প্রদায়িক ভূমিকা পালন করছে সেটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু ফিরহাদ হাকিম যেটা ভূমিকা পালন করছে, ফিরহাদ হাকিম বলছে হঠাৎ করে যে ইসলাম মানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে মুসলিমরা একটা সময় সংখ্যা গরিষ্ঠ হবে। এটা কতটা তথ্যভিত্তিক কথা সেটা সবার আগে বোঝার প্রয়োজন আছে। কুণাল ঘোষ তিনি গত দুদিন আগে একটি বক্তব্য দিয়ে বলেছেন যে ববিদা অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে, শিক্ষার দিক থেকে চাকরির দিক থেকে পিছিয়ে আছে তারা উঠে আসবে। এই উনি কি বলতে চাইছে আমি জানি না, কিন্তু উনি কি বলেছে সেটা তো আমরা দেখতে পেয়েছি। উনি কি বলতে চেয়েছেন সেটা কি হবে সেটা জানি না, কিন্তু বক্তব্যের যে অংশটা সবার সামনে এলো সেখানে তিনি স্পষ্ট বলছেন যে পার্সেন্টেজের দিক থেকে মুসলিমরা সংখ্যাগুরু হবে। এটা কি বাস্তব? ভারতবর্ষে মুসলমানের জন্মহার বর্তমানে দাঁড়িয়ে 2.4%, 2.4 এক যদি গড়ে হিসাবে করা হয়, এবং হিন্দুদের জন্মহার 1.94, যেটা 1991 সালে 4.4 ছিল মুসলমানদের, সেটা কমতে 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 সেটা দাঁড়িয়ে 2.4-এ। কি গেরুয়াপন্থীরা তো বলছে মুসলিমরা গন্ডা গন্ডা বাচ্চা পয়দা দিচ্ছে, ভারত দখল করে নেবে, হিন্দুরা একদিন সংখ্যালঘু হয়ে যাবে। গেরুয়াপন্থীরা তো উল্টো কথা বলছে তোমার সঙ্গে। কারণ মুসলমানদের কোনো ভারতবর্ষ দখল করার টার্গেট নেই। মুসলমানদের টার্গেট একটাই, তার পরিবারকে কি করে চালাবে, তাদের পরিবারে চাকরি কি করে হবে, তাদের খাদ্যটা কিভাবে আসবে। মুসলমানদের কোনো খেয়ে দিয়ে বসে কাজ নেই যে ভারতবর্ষটা ইসলামিস্ট হবে, সেটা স্বপ্ন দিয়ে তারা প্রত্যেকে জন্ম থেকে বড় হচ্ছে। এটা মোটেই কথা না, এটা আরএসএস এর ছবি। আরএসএস এই ছবিটা তৈরি করার চেষ্টা করছে, বরং আরএসএস এর স্বপ্ন যে ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বানাবে, যেটা ভারতবর্ষের যে সংস্কৃতি রয়েছে সেটাকে ধ্বংস করে দেবে। ভারতবর্ষের মুসলমানের সংখ্যা মাত্র হচ্ছে 20 কোটির কাছাকাছি, সেটা এই 13 কোটির কাছাকাছি। এই 13 কোটি মুসলমান, অপরদিকে রয়েছে 97 কোটি হিন্দু। 97 কোটি হিন্দুর জন্মহার হচ্ছে 1.94 আর মুসলমানের জন্মহার 2.2। তর্কের খাতিরে মেনে নিলাম যে এই জন্মহারই সবসময় থাকলো, এই জন্মহার সামনের 50 বছর থাকবে, সামনের 100 বছর থাকবে। 100 বছরেও কি মুসলমান হিন্দুদেরকে অতিক্রান্ত করতে পারে? কখনোই নয়। যদি আপনি ম্যাথামেটিক্সও করেন, সিম্পল ম্যাথামেটিক্স, তাতেও হয়ে যায় 500 বছরের আগে মুসলমানের সংখ্যা যদি জন্মহার একই থেকে যায়, 500 বছরের আগে এই জনসংখ্যা বৃদ্ধি সম্ভব না হিন্দুর থেকে বেশি। যদি 500 বছর লাগে গোটা ঘটনাটা ঘটতে, 500 বছর আগে ভারতবর্ষ কি ছিল, 500 বছর পরে ভারতবর্ষ কি হবে, এটা আমরা জানি না। আজকের দিনে দাঁড়িয়ে মূল সমস্যা, মুসলমানেরও যেরকম কাজ নেই, হিন্দুরও সেরকম কাজ নেই। আজকের দিনের মূল সমস্যা, জিনিসের দাম বাড়াতে মুসলমানের যে এফেক্ট হচ্ছে, হিন্দুরও তাই এফেক্ট হচ্ছে। সেই সমস্যার সমাধান না করে এরা হিন্দু মুসলমান খেলে, হিন্দু মুসলমান তাস খেলে, সেটা একটা সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা করছে। আমরা সেটাতে পা দেবো না। তাহলে যে বলা হয় যে বিজেপি আরএসএস এর পক্ষ থেকে বলা হয় হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুদেরকে এক হতে হবে, না হলে একটা দিন কিন্তু একটা সময় আসছে বাংলাদেশের মতো, যেমন বাংলাদেশে একটা সময় 30%-এর বেশি হিন্দু ছিল,
এখন 8% চলে এসছে, একটা সময় ভারতেও হিন্দুদের সংখ্যা কমে যাবে। এবং মোহন ভাগবত তিনি বললেন যে সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে আর কি, হাম এক হামারা তিন না, এরকম একটা কি তিনি বললেন। শুনুন, যে কোনো ধর্মীয় উগ্রবাদী মানুষরা মনে করে যে মেয়েদের একমাত্র কাজ শুধু সন্তান জন্ম দেওয়া এবং সন্তান বাড়িয়ে তাদের বংশবৃদ্ধি এবং ধর্মের সংখ্যার বৃদ্ধি করা। আজকে মোহন ভাগবত কি বলছে বা কোনো একটা ইসলামিস্ট লিডার কি বলছে তার উপরে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের রাজনীতি নির্ভর করে না। ভারতবর্ষের সাধারণ মানুষ জানে তার 2টো সন্তান হলে সংসার চালাতে কতটা কষ্ট হয়, 3টে সন্তান হলে কতটা কষ্ট হয়, তারা এটা জানে। এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে জন্মহার নিয়ন্ত্রিত হয়। আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে আমার 10খানা সন্তান হবে এবং সেই 10খানা সন্তানকে পালন কে করবে? যোগী আদিত্যনাথ পালন করবে। আজকে হিন্দুর বাড়িতে যদি 10টা সন্তান হয়, যোগী আদিত্যনাথ পালন করবে? সে টাকা দেবে যে আজকে আমি তোমার বাড়ির সন্তানগুলোকে আমি দেখবো? কেউ দেখবে না, তাকেই দেখতে হবে, সেই বাবা মাকেই দেখতে হবে। কারোর কোনো সেই ক্ষমতা নেই। হিন্দু মোটেই খতরে মেয়ে নেই। আজকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধুমাত্র জম্মু কাশ্মীর বাদ দিয়ে প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে না হিন্দু, ভারতবর্ষের প্রধান বিচারপতিকে হিন্দু, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে হিন্দু, ভারতবর্ষের রাষ্ট্রপতিকে সেও একজন আদিবাসী মহিলা, সেটাকে আজকে হিন্দু বলা হয়। আজকে ভারতবর্ষের প্রতিটা পোস্টে নন মুসলিমরা বসে রয়েছে, হিন্দু কি করে খাতরে মেয়ে হয় হতে পারে? ভারতবর্ষের অধিকাংশ ক্ষমতাশীল মানুষটাকে হিন্দু, ভারতবর্ষের আইপিএস আইএএস বেশিরভাগটাই হচ্ছে হিন্দু। আজকে হঠাৎ করে হিন্দু ক্ষেত্রে মেয়ে হয় কি করে? এটা একটা আরএসএস এর গেম প্ল্যান। বিজেপি 2014 সালে আসার পর থেকে হিন্দু ক্ষেত্রে মেহে, কারণ হিন্দুর চাকরি নেই। 2014 আসার পর থেকে হিন্দু ক্ষেত্রে মেহে, কারণ জিনিসের দাম বাড়ছে। হিন্দু ক্ষেত্রে মেহে, কারণ ভারতবর্ষের সাম্প্রদায়িক বিষ বাষ্পকে থামানো যাচ্ছে না। ভারতবর্ষে একের পর এক সন্ত্রাসী হামলা হয়ে চলেছে, এই কারণে হিন্দু ক্ষেত্রে মেহে। কারণ নরেন্দ্র মোদী সরকারে রয়েছে, নরেন্দ্র মোদী সরকার থেকে সরে যাক, হিন্দু ক্ষেত্রে মেহে সরে যাবে। তাহলে যে এই গতকালও আমরা দেখলাম কলকাতায় একটি হিন্দু সম্মেলন হলো হিন্দু ধর্মগুরুদের, তারা বলছে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের অস্তিত্ব বাঁচাতে। কি সেই অস্তিত্ব? আমি বুঝতে পারছি না, মানে নরেন্দ্র মোদী আসার পর থেকে হঠাৎ করে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর কি দরকার হয়ে পড়ছে? নরেন্দ্র মোদী তো রয়েছে। 2014 থেকে একটা মানুষ 3 নম্বর টার্মের প্রধানমন্ত্রী হতে চললো, তারপরে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে হঠাৎ করে হিন্দু খাতরে মেহে হিন্দুদের অস্তিত্ব বাঁচাতে হবে কেন? তার মানে এটা তো পরিষ্কার হচ্ছে যে নরেন্দ্র মোদী এসছে এই কারণে হিন্দুদের অস্তিত্ব বাঁচাতে হবে। নরেন্দ্র মোদী যতক্ষণ ছিল না ততদিন তো অস্তিত্ব বাঁচানোর জন্য কোনো আন্দোলন হয়নি, কোনো সভা হয়নি। বাংলার হিন্দুরা চিরকালই এখানে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলার হিন্দুদের মধ্যে সাথে ওই গোবলয়ের হিন্দুদের সম্পর্ক খুব একটা নেই। ওখানকার মানুষ নিরামিষ খায়, আমাদের এখানকার মাছ ভাত খাই। ওখানকার মানুষ বিভিন্ন রকম মূর্তিতে বিশ্বাস করে, আমাদের এখানকার মানুষ নিরাকার ব্রহ্মাতেও যেরকম বিশ্বাস করেছে। এখানে হিন্দুদের বিভিন্ন আধ্যাত্মিক চর্চার ইতিহাস আছে। এখানকার হিন্দুদের যে আধ্যাত্মিক চর্চা, পৌত্তলিক চর্চা, এখানকার পাঠাবলি থেকে শুরু করে মাছ খাওয়া থেকে শুরু করে এখানকার হিন্দুদের কালচার, এখানকার হিন্দুদের মতনই থাকবে। ওই গোবলয়ের পলিটিক্স আমাদের এই কলকাতার মধ্যে জোর করে চাপিয়ে দিয়ে এখানকার হিন্দুরা খাতরে মেহে, এখানকার হিন্দুদের এক করতে হবে, এইসব ফালতু পলিটিক্স পশ্চিমবঙ্গে চলবে না। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা ক্ষুদিরামের বাংলা, এটা মাতঙ্গিনী হাজরার বাংলা, এটা প্রীতিলতার বাংলা। এই বাংলাতে ধর্মে বিভাজন করা অতটা সহজ নয়। ববি হাকিমের মন্তব্য আমরা শুনেছি, মোহন ভাগবত কি বলেছেন সেটাও শুনেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীও বলেছিলেন যে হামে খামারা 2-3 বলে তিনিও বলেছিলেন। কিন্তু বিষয়টা হলো এই সব বিষয় একদিকে, অন্য দিক থেকে পশ্চিমবাংলায় মিডিয়ার ভূমিকা কি এই মুহূর্তে? পশ্চিমবঙ্গের মিডিয়ার ভূমিকা বা ভারতের মিডিয়ার ভূমিকা সম্পূর্ণ সাম্প্রদায়িক। গদি মিডিয়ার কাজই হচ্ছে সাম্প্রদায়িক বিষ বাষ্পকে উস্কে দেওয়া, এবং সেই উস্কানির মাধ্যমে বিজেপির যাতে ফায়দা হয়, এবং বিজেপিকে যারা ফান্ড করে, আদানির মতন গোষ্ঠী যারা বেসিক্যালি আমেরিকাতে চোর ঘোষিত হয়েছে, আমেরিকাতে গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে, সেই রকম আদানির মতন গোষ্ঠীদের দ্বারা মিডিয়া ভরণ পোষণ চলে। এবং সেই কারণে আমাদের এখানকার ময়ূক রঞ্জন কবি, সুমন কুমনরা বসে এখানে সাম্প্রদায়িক বিষ বাষ্প কী করে ছড়ানো যায় সেটার চেষ্টা করে। ওদেরকে সার্ভ করার জন্য তো আমরা নই, আমরা আমাদের সংসার চালাতে চাই। আমাদের সংসার চালাতে গেলে আমরা জানি আমার বাড়ির চালটা কোনো মুসলিমের মাঠে চাষ হতে পারে, আমার বাড়ির নুনটা কোনো হিন্দুর বাড়ি থেকে আসতে পারে। এটা দিয়ে আমাদের রাজনীতি নির্ভর হয় না কি মিডিয়া দেখাচ্ছে, আমাদের রাজনীতি নির্ভর হয় আমাদের বাড়িতে ভাত কাপড়ের যোগান হচ্ছে কিনা। সেটা যোগান আজকের দিনে হচ্ছে না, কঠিন হয়ে যাচ্ছে, বেকারত্ব ভয়ানক পর্যায়ে রয়েছে, জিডিপির হার এই লাস্ট কোয়ার্টারে জিডিপির অবস্থা খুবই খারাপ, তলানিতে পৌঁছেছে। নরেন্দ্র মোদী একটা নরেন্দ্র মোদীর এই ফেল সরকারকে আটকানোর জন্য, সেটা চোখ ঘুরানোর জন্য আজকে হিন্দু মুসলমান তাস খেলা হচ্ছে। তাতে আমাদের বাংলার মানুষ, ভারতের মানুষ পা দেবে না, এটাই আমরা আশা রাখি। শুভেন্দু অধিকারীরা যে বলে নরেন্দ্র মোদী হিন্দু হৃদয় সম্রাট, হিন্দু হৃদয় সম্রাট? কোন হিন্দু হৃদয় সম্রাট? নরেন্দ্র মোদী হচ্ছে আদানি হিন্দু, সেই হিন্দুর হৃদয় সম্রাট। আজকে একটা গরিব হিন্দুর কি হৃদয় সম্রাট? যদি গরিব হিন্দুর হৃদয় সম্রাট হতো, আচ্ছা আপনি একটা উদাহরণ দিই, এর আগে কাশী বিশ্বনাথের মন্দির হয়েছে, তার যে করিডোরটা বানিয়েছে তাতে 1200খানা ঐতিহাসিক মন্দিরকে ভেঙেছে নরেন্দ্র মোদী। কোন দিক থেকে হিন্দু হৃদয় সম্রাট হলো? এই যে 1200খানা ঐতিহাসিক মন্দিরকে ভাঙলো নরেন্দ্র মোদী, সেগুলো ঐতিহাসিক 300-400 বছরের মন্দির। বাবর তো ভাঙেনি, নরেন্দ্র মোদী ভেঙেছে, আমরা টিভির সামনে দেখেছি, আমরা সেটা ডকুমেন্ট দেখেছি।
এই যে হিন্দুদের ঘরটা ভাঙছে, এই যে হিন্দুদের মন্দিরগুলোকে ভাঙছে নরেন্দ্র মোদী, কি করে হিন্দু হৃদয় সম্রাট হতে পারে? নরেন্দ্র মোদীর কাজ ছিল হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতের মানুষকে কর্মসংস্থান দেওয়া। কর্মসংস্থান তো দিতে পারছে না। আজকে কেউ হিন্দু হিন্দু বলে না নাচবে, আজকে ফিরহাদ হাকিমের মতন লোকেরা চেষ্টা করবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমান ভোটটাকে এক জায়গায় করে এবং সেই মুসলমান বিরোধী ভোটটাকে হিন্দুদেরকে এক জায়গায় করে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেওয়া। ওদের এই ধর্মীয় ভেদাভেদের চক্রান্তে আমরা পা দেবো না। নরেন্দ্র মোদী বা ফিরহাদ হাকিম এরা কোনো ধর্মীয় হৃদয় সম্রাট না, এরা বেসিক্যালি ওই বড় লোকের হৃদয় সম্রাট। ওরা বড় লোকের দালাল হয়েই থাকুক, আমরা ভাই গরিবের লড়াইটা লড়বো।